ভাইয়া এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। তো ঘটনাটি আসলে অনেক আগে, এটিও প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল। জি। উনি পেশায় হলো কসাই ছিলেন, ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে। এটা একদম নদীর পাড়ে আর কি, একদম পাশে তো রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন, মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রসুল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। এই জন্য আবার কখনো কখনো একটু ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাদশি নামক একটা জায়গা পড়ে। দাদশি পার হয়ে ওরাকান্দা এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনও ফাঁকা, মানে বেশ শুনশান জায়গা ওইটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল, এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই এটা হলো মা বিড়াল, সাথে ৪-৫টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই, দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি, এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন যে কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাইতেন। উনি মনে করছে এটা একটা ফান হিসাবেই নিয়েছেন আর কি, মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করতো, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে, এবং ৪-৫টা বাচ্চা ওই ওই বিড়ালের ডেড বডির পাশে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতেই ওখান থেকে সরাতে দেবে না। তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো বা ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি, একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলেনি, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী, যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সে মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে বা ওখানে, এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায় নাই। এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে যেই জলিল, যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। যখন ওনার স্ত্রী ওই সময় ৮ মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন ২ মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে, এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না, সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই, তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে।
হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর রাসেল ভাই উনি ওই যে বিড়ালের গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন এটা কিন্তু কাউকে বলেন নাই। উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশে যে ঘোরাঘুরি করে এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না। কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুমগুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল, তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে। মানে দুটো চোখ আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে, কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু। তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে এবং উনি খেয়াল করছেন আলোর রেঞ্জের মধ্যে তো আসতে পারছে না। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম। এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা, মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল, ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু
হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয়, হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রসুল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না, মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে, সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ, উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, রাইট, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। ঘটনাটা খুলনার 1979 সালের সেপ্টেম্বর মাসের এক বৃহস্পতিবার রাতের। একজন লোক, নাম তার রহমান। উনি ছিলেন ফরেনসিক বিভাগের একজন সাধারণ কর্মী, মানে ডম। লাশ কাটার কাজ করতেন একটা থানার মর্গে। শিক্ষা দীক্ষা তেমন ছিল না, তবে বসের কাছ থেকে দেখে দেখে কাজ শিখে নিয়েছিলেন। প্রথম কাজটা ছিল পেশা, কিন্তু ক্রমশ তার নেশায় পরিণত হয়। লাশের গন্ধ, রক্তের ছিটে, ছুরির ধার, এসব ছাড়া যেন তার চলতই না। বলতে পারো লাশ কাটা তার জীবনের রক্তে মিশে গিয়েছিল। তো সেই রাতের কথা বলছি। রাত 10টার দিকে রহমান মর্গে ঢুকলেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড়ের শব্দে কান ঝালাপালা। তার রুটিন ছিল এমন, রাতে মর্গে কাজ, ভোরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া, ঘুম, বিকেলে আড্ডা, তারপর আবার মর্গে। সেদিন তার সহকারী আসেনি বৃষ্টির কারণে হয়তো। 2টো লাশ এসেছে, দুটোই বেওয়ারিশ, চাদরে মোড়া। রহমান একা একাই স্ট্রেচারে লাশ দুটো শুইয়ে দিলেন। দরজা জানালা বন্ধ, কারণ শিয়ালের উৎপাত। বাইরে শিয়ালের ডাক আর বৃষ্টির শব্দ মিলে একটা অদ্ভুত পরিবেশ। তিনি কাজ শুরু করলেন। প্রথমে মাথা কাটা শুরু করলেন। মাথা থেকে বুক, বুক থেকে পেট, এক একটা অঙ্গ সাবধানে আলাদা করছেন। ফরেনসিকের জন্য দরকারি অঙ্গগুলো সংগ্রহ করে সেলাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ কি যেন একটা অদ্ভুত লাগলো। লাশের দিকে তাকালেন। ডান চোখটা ওপরের দিকে তাকিয়ে আছে। মাসেল কন্ট্রাকশন এমন হয়? রহমান ভাবলেন। চোখের পাতা নামানোর চেষ্টা করলেন, কিন্তু নামে না। বাম চোখেও একই অবস্থা। 2টো চোখই খোলা, যেন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। রহমানের বুকটা ধক করে উঠল। 15 বছরের অভিজ্ঞতা, এমন কত লাশ কেটেছেন, কিন্তু এমন মায়া মায়া চোখে কখনো লাশ দেখেননি। মনে হচ্ছে লাশটা তাকে দেখছে। চোখের মণি যেন নড়ছে। হ্যাঁ, ঠিক শুনলেন, নড়ছে। তিনি সাহসী মানুষ, ভাবলেন এটা আমার মনের ভুল। কিন্তু যতবার টেবিল থেকে কিছু আনতে যান, মনে হয় লাশটা তার দিকে তাকিয়ে আছে। মণিগুলো যেন তার গতিবিধি অনুসরণ করছে। হঠাৎ বাইরে শিয়ালের ডাক। এত রাতে এমন ঝড় বৃষ্টিতে শিয়াল ডাকবে? অসম্ভব। আর তখনই দরজায় নক নক। রহমানের হাত কেঁপে উঠল। দরজা খুলতে দেখেন তার সহকারী এসেছে, সঙ্গে আর একজন অচেনা লোক। কিন্তু একটা জিনিস তার চোখে পড়ল, বাইরে এত বৃষ্টি, অথচ এই দুজনের গায়ে এক ফোঁটা পানি নেই। শুকনো পোশাক, শুকনো চুল। কিভাবে সম্ভব? রহমান আমল দিলেন না, ভাবলেন হয়তো ছাতার নিচে এসেছেন। তিনি অচেনা লোকটাকে বললেন, ভাই তুমি ভয় পেতে পারো, পেছনের রুমে গিয়ে বসো। লোকটা চুপচাপ চলে গেল। সহকারীর সঙ্গে মিলে সেলাই শুরু করলেন। পেট থেকে বুকের দিকে সেলাই করছেন। হঠাৎ কটর কটর, কাঠের ভিতর থেকে পোকার শব্দের মতো একটা আওয়াজ। রহমান পেছনে তাকাতে যাবেন, সহকারী চেঁচিয়ে বলে উঠল, এই পেছনে তাকাস না, তাকালে শেষ হয়ে যাবি। রহমানের গলা শুকিয়ে গেল। এত বছরের সাহসী মানুষ, কিন্তু এই কথায় তার হাত পা ঠান্ডা হয়ে গেল। তবু সাহস করে পেছনে তাকালেন, আর তাকাতেই দেখেন পেছনের রুমে যে লোকটা বসেছিল সে লাশের মাথায় কামড় বসাচ্ছে।
হ্যাঁ, কামড়। যে অঙ্গগুলো তিনি আলাদা করে রেখেছিলেন সেগুলো মুখে পুড়ে চিবোচ্ছে। আর তখনই একটা অমানুষিক শব্দ, এবার আয়, আমাদের সাথে লাশ কাট, এবার তুই আয়। রহমান আর দাঁড়ালেন না, দৌড়। দরজা খুলে ঝড় বৃষ্টির মধ্যে দৌড়াতে শুরু করলেন। বাড়ি 1.5 কিলোমিটার দূরে, কিন্তু অর্ধেক পথ যেতেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন। যখন জ্ঞান ফিরল, দেখেন এক মসজিদের ইমাম আর তার পরিবার তাকে ঘিরে বসে আছে। তিনি সব খুলে বললেন। ভয়ে তার শরীর কাঁপছে, চোখে সেই লাশের তাকানো, সেই কামড়ের দৃশ্য ভাসছে। পরদিন মর্গে ফিরে গেলেন, কিন্তু লাশ দুটো নেই। টেবিলে শুধু রক্তের ছাপ আর কিছু হাড্ডি। পুলিশ কেস করলো, তদন্ত হলো, কিন্তু লাশগুলো আর খুঁজে পাওয়া গেল না। কেউ কোনো ক্লু পেল না। রহমানের মনে হলো এটা কোনো সাধারণ ঘটনা নয়। তিনি এক হুজুরের কাছে গেলেন। হুজুর বললেন, ওই লাশগুলোর মধ্যে একটা ছিল এমন একজনের যে জীবনে জিন পালত। তার সঙ্গে জিনদের মনোমালিন্য হয়েছিল। জিনরাই লাশগুলো সরিয়ে নিয়েছে, হয়তো কোনো কালো জাদুর জন্য। রহমান ভয়ে জব ছাড়ার কথা ভাবলেন, কিন্তু নেশা তো নেশা। কিছুদিন পর মর্গ থেকে ডাক এলো, একটা লাশ কাটতে হবে। তিনি গেলেন, কাজ শেষ করে বাড়ি ফিরলেন। সেই রাতে স্বপ্ন দেখলেন, স্ট্রেচারে শুয়ে আছেন তিনি নিজেই, আর চারপাশে 4-5 জন লোক, হাতে ছুরি, বলছে এবার তোকে কাটবো। ঘুম ভেঙে উঠে দেখেন তার ডান পাশটা অবশ, পুরোপুরি অবশ। তারপর থেকে 30 বছর ধরে তার ডান পাশটা অবশ হয়ে আছে। ডাক্তার, কবিরাজ, হুজুর কেউ কিছু করতে পারেনি। এখনো রহমানের ডান পাশটা অবশ। দোয়া করো ভাই ওনার জন্য। এটা হয়েছে 2018 সালের মেবি জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে হবে। আমি একদিন রাত 10টায়, আমার বাসা হসপিটালের পাশেই, হসপিটালে আসলাম। একটা রুগী আসলো, ওকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। রুগীটা নর্মালি ডেড। ডক্টর বলল যে বেঁচে নাই এখন। আপনাদের বলে রাখি, রুগীটা হ্যাঙ্গিং ছিল, মানে গলায় দড়ি দেওয়া ছিল। এজ 16-17 বছর হবে মেয়েটার। ওদের সাথে লোক খুবই কম ছিল। ভাবি ছিল, সাথে একটা দেওর ছিল, মানে ওই ভাবির একটা দেওর ছিল, বয়স কম। এই দুইজনে নিয়ে আসছে তাড়াহুড়ো করে। ওদের ফ্যামিলির যারা আছে গার্জিয়ান, তারা এসে পারে নাই, তখন ওই মুহূর্তে তারা ছিল না। তাদের কপাল খারাপ যে ওই সময় অ্যাম্বুলেন্স পাচ্ছে না ওরা। লাশটা যে নিয়ে যাবে তারা, শ্রীনগর থেকে ডানে দোহারের দিকে ঢুকতে হবে। জায়গার নামটা ঠিক আমার মনে নাই এখন, অনেক আগের কথা। এখন আমার অফিস থেকে আমার 2 ম্যানেজার, উনি আমাকে ওরা জানে যে আমি গাড়ি চালাতে পারি। আমাদের ড্রাইভারটা ছুটিতে। ওরা 2জন অনেক ভালো মানুষ, ওরা কোনো কিছু বললে আমি না করতে পারি না। তোরা রিকোয়েস্ট করলো, আমি ওকে বললো যে আলামিন তুমি তো পারো, একটু যদি ওনাকে একটু নামাই দিতা। মানে ওইভাবে না, আমি যদি নিজে ইচ্ছা করে দেই। আমি চিন্তা করলাম যে দেখ, এদের লোকজন কম, যাই দিয়ে আসি। আমি ডেড বডিটাকে গাড়িতে উঠাতে বললাম, গাড়িতে উঠালো। আপনি ডেড বডিটা দেখলে খুব ভয় পাবেন, এমন অবস্থা। মানে হ্যাঙ্গিং এর তো জিব্বা বের হয়ে গেছে, প্রায় 4 ইঞ্চির মতন জিব্বা বের হওয়া। মানে যখন আমি নিজেই দেখতেছি, তখন মানে আপনার কি বলবো, আমি নিজেই ভয় পাচ্ছি যে এরকম একটা করুণ, মানে আপনাকে বোঝাতে পারবো না যে এত ভয়ানক অবস্থা লাগতেছে। হ্যাঁ, এত ভয়ানক অবস্থা লাগতেছে দেখে। তারপরে নিলাম সাথে। আমি চিন্তা করলাম যে ডেড বডিকে নামাই দিয়ে তোমার একা আসা লাগবে, একজন সিকিউরিটি গার্ডকে আমি সাথে নিয়ে গেলাম। গাড়িতে যাচ্ছি নর্মালি। আমি পোস্তগোলা ব্রিজ পার হলাম, কোনো সমস্যা হচ্ছে না। পোস্তগোলা ব্রিজ পার হয়ে আপনার যখন আমি আবদুল্লাপুর ট্যুর পার হয়ে গেলাম, তখন আমি দেখতেছি আমি গাড়ি চালাচ্ছি জোরে, অনেক জোরে চালাচ্ছি, কিন্তু আমার গাড়ি স্পিড বাড়তেছে না। আমি এত এক্সিলারেটর চাপতেছি, কিন্তু 40-30 এর উপরে উঠতেছে না। কি ব্যাপার? আমি
আমার ওই যে সিকিউরিটি ছিল, ও বলতেছে স্যার আপনি এত আস্তে চালাচ্ছেন কেন, এত আস্তে যাচ্ছেন কেন? আমি বলছি আমি তো চালাচ্ছি জোরে, কিন্তু গাড়ি কেন আসতে যাচ্ছে আমি বুঝলাম না। পর আমি শ্রীনগর পর্যন্ত গেলাম। শ্রীনগর থেকে ডানে ঢুকতে হয়। শ্রীনগর থেকে ডানে ঢুকে কিছু দূর যাওয়ার পরেই আমার গাড়ি নর্মালি স্টার্ট বন্ধ হয়ে গেল। স্টার্ট নেয় না, যতই করি স্টার্ট নেয় না। পরে আমি চেক করে দেখি যে আমার যে ইঞ্জিনের রেড বাটন জ্বলে গেল, মানে আমার ইঞ্জিন হিট দেখায়। আমি গাড়ি নেমে খুললাম, খোলার পরে রেডিয়েটর দেখি পানি টানি ফুল, ইঞ্জিন হিটের কোনো কারণই নাই। হ্যাঁ, আমি কি করলাম, আবার অনেক সময় চেষ্টা করার পর গাড়ি স্টার্ট হইলো। স্টার্ট হওয়ার পরে আবার কিছু দূর যাওয়ার পরে এখন থেকে আপনার ওখানের পর থেকে আমার নর্মালি ফাঁকা, দুই পাশ রাস্তার ফাঁকা। আমি গাড়ি চালায় যাচ্ছি, আমার মনে হচ্ছে এই যে গাড়িটা মানে অনেক লোড গাড়ি, এরকম মনে হচ্ছে যে এত ভারী গাড়িটা আমি টানতে পারতেছি না, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, পরে কিছু দূর যাওয়ার পরে আমি রাস্তায় এমন কুয়াশাও নাই, শীতকাল ঠিক আছে কিন্তু যে কুয়াশা নাই, কিন্তু রাস্তা আমি দেখতে পারতেছি না এমন মনে হচ্ছে। হঠাৎ করে দেখি সামনে কেমন সাদা মানে একটা পর্দার মতন পড়ে যাচ্ছে, রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। তারপরে আমার সাথে যে ছিলেন মহিলা, উনি বললো কি দাদা আমাদের উনি তো লাস্টটা হিন্দু ছিল, তো দাদা আমাদের ধর্মে আছে আগুন থাকলে নাই কোনো কিছু আসে না, আপনি যদি মানে সিগারেট খান তাহলে কিছু মনে করেন না, সিগারেট ধরেন। আমি কই না, আমরা লাশের সামনে বসে তো আমরা এসব কিছু করা ঠিক না, কয় না আপনি ধরান। তারপর ওই আমার পাশে যে ছেলেটা ছিল ওকে বললাম যে ধরাও তুমি, ও ধরাইছে। আমরা যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে আমার গাড়ির চাকা পাঞ্চ হয়ে গেল। ইতিমধ্যে চাকা পাঞ্চ হয়ে গেছে, ওই ডেড বডিটাও মানে সিট থেকে নিচে পড়ে গেছে। ওনটা ধরে আছে, কিন্তু ওনার ধরার অবস্থায় কিভাবে পড়ে গেল আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, চাকা পাঞ্চ করলাম, আমরা চাকা চেঞ্জ করলাম, রিজার্ভ চাকা ছিল চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে গাড়ি আমরা আবার স্টার্ট করলাম। হঠাৎ করে দেখি মানে কি বলবো আপনাকে, রাস্তার ভিতরে এত পরিমাণে কুকুর, মানে এত কুকুর হঠাৎ করে কোথা থেকে আসলো। হ্যাঁ, এত পরিমাণ কুকুর। ওই ওনাদের বললাম যে আপনাদের এলাকায় কুকুর অনেক বেশি, কয় না দাদা এত কুকুর তো হওয়ার কথা না, আমরা এত হর্ন দিচ্ছি কিন্তু রাস্তা ছাড়ে না, রাস্তাই ছাড়তেছে না। পরে এক পর্যায়ে আমার একটু রাগ বেশি, আমি ওর উপর দিয়ে চালাতে যাচ্ছি, কিন্তু আমি ওর উপর দিয়ে চালা যাচ্ছি কিন্তু আমার চাকায় মনে হচ্ছে না যে আমার নিচে কুকুর বাঁধতেছে, কোনো কিছু বাঁধতেছে, আমার চাকায় এরকম মনে হচ্ছে না। পরে আমরা ঠিক করে কিছু দূর আগাইলাম। আগানোর পরে আমার ওই একই আবার সমস্যা, গাড়ি বন্ধ হয়ে গেল। গাড়ি বন্ধ হয়ে গেল মানে কিভাবে বন্ধ হইলো, আবারও দেখলাম নামলাম, কোনো সমস্যা নাই, গাড়ির কোনো রকমের কোনো ত্রুটি নাই। আমরা কিছু সময় ওয়েট করে তারপরে আমরা আবার গাড়ি চালালাম। গাড়ি চালানোর পরে ইতিমধ্যেই ওই যে মানে আমার যে ডেড বডিটা ছিল যাদের, ওই ছেলেটা বললো কি ওয়াশরুম করবে, সে নিচে আমরা গাড়িটা দাঁড়াতে বললো। আমরা দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমরা নিচে নামছি। নিচে নেমে এসে আমরা গাড়ির ভিতর ডেড বডি দেখি না, ডেড বডি হয়ে গেল। দেখি ডেড বডি গাড়ির নিচে, গাড়ির এক সাইডে রাস্তার পাশে। এখানে ডেড বডি আসলো কিভাবে? তখন তো আমাদের আর মানে নাই, আমার যে ছেলেটাও কয় স্যার আমরা আর যাবো না, এখান থেকে কোন ব্যবস্থা করেন। কি ব্যাপার, ডেড বডি নিচে আসলো কিভাবে? আবার ধরাধরি করে আমরা উপরে উঠাইলাম। উঠানোর পরে আমি কিছু দূর গেলাম, কিছু দূর যাওয়ার পরে ওই এক কাহিনী, আপনার গাড়ি বন্ধ হয়ে গেল। এখন যে গাড়ি বন্ধ হইলো আর স্টার্ট নেয় তো না, নেয়ই না। ইতিমধ্যে ওনাদেরও বাড়ির কিছু কাছাকাছি চলে আসছি, বার ওনরা বললো কি বাড়িতে ফোন দিল, বাড়ি থেকে ভ্যান নিয়ে আসছে। ভ্যান নিয়ে আসলে ওই আমরা ডেড বডিটাকে ভ্যানে উঠাই দিলাম। ভ্যানে উঠাই দিয়ে আমরা দুইজনে, আমাদের ওনারা আসতে দিবে না, বললো যে এই রাস্তায় এত সমস্যা হয়েছে আপনারা যায়েন না। আমরা কই না আমাদের যা যেতে হবে। আমরা দুইজনে আবার রওনা দিলাম। রওনা দেওয়ার পর মানে ওনারা চলে গেল, আমরা ঠিক আবার গাড়িতে ওরে বললাম কি গাড়িটা একটু পানি দিয়ে ধোয়া মোছা করো। ধোয়া মোছা করে আমি গাড়িতে এক কিক দেওয়ার সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমি বুঝলাম না, এবং আসার পথে আমার একটা জায়গায় গাড়িতে একটু বিন্দুমত পরিমাণ সমস্যা দেখা দেয় নাই, একদম কোনো রকমের কোনো সমস্যা, নর্মালি আমার গাড়িতে কোনো সমস্যা দেখা দেয় নাই একদম। মানে আমি আজব হয়ে গেলাম যে এটা যাওয়ার সময় কি হইলো আর আসার সময় আমি কি দেখলাম।
তো ভাইয়া আমি ঘটনাটা আমার খুব কাছের একজন থেকে শুনেছি। ঘটনাটা রংপুরের অন্নদানগর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রাজবাড়ি নামক একটা জায়গা ছিল। এটা অনেক আগের ঘটনা, প্রায় 100 বছর আগের। তো ওখানে রাজবাড়ি নামক একটা জায়গা ছিল। ওনারা হচ্ছিল গিয়ে 7 ভাই ও 1 বোন। 7 ভাই ও 1 বোন থাকাতে ওনার বাবা ঠিক করলো যে বোনকে বেশি সম্পত্তি দিবে। উনি অসুস্থ ছিল বুড়ো বয়সে, তো বোনকে বেশি সম্পত্তি দিবে। এটা আসলে ওই 7 ভাই মানতে পারলো না। তারা চাচ্ছিল যে আরো তারা, আমার খুব কাছের ওদের বাড়ি হচ্ছে রংপুরে। আমার খুব কাছের একজন লোক আমাকে বলেছে। তো এটা বলার পর সরি ভাইয়া, তো এরকম করার পরে ওনারা একদিন ঠিক করলো কি ওই বোনকে মেরে ফেলবে। এই প্ল্যান করে 7 ভাই ওই বোনকে নিয়ে একটু বাড়ি থেকে একটু দূরে গেল। দূরে গিয়ে একটা কূপের মতো ছিল, ওখানে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়ার মতো, মাটি দিচ্ছিল গায়ের উপর, মাটি চাপা দিবে এই নিয়ত করে। তো তখন বোন বলতেছিল যে আমাকে এরকম মারিও না, আমার সম্পত্তি চাই না, তো আমাকে তোমরা জীবনটা ভিক্ষা দাও, এটা বলতেছিল। এটা বলার পরে ওরা বলছে না, সেটা সম্ভব না, তোমাকে আমরা মেরে ফেলবো। তো এরকম করার পরে ওরা একসময় মাটি চাপা দিতে যখন মুমূর্ষু অবস্থায় এসে যায়, তখন ওই বোনটি বলতেছিল, তোমরা আমাকে তো মেরে ফেললে, এখানে আমাকে সবাই মনে রাখবে, এখানে একটা গাছ হবে এবং গাছের সাথে একটা পাথর থাকবে, সবাই আমাকে সারা জীবন এটার জন্য মনে রাখবে। তো এই এক পর্যায়ে হয় কি ভাই, ওই রাজবাড়ির সবাই মারা যায়, রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। পরিত্যক্ত হয়ে যাওয়ার পর ঘটে আসল ঘটনা। যখন ওই রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়, ওখানে কেউ যেতে পারতো না। ওখানে 7টা দিঘি ছিল, ওই 7 ভাইয়ের 7টা দিঘি ছিল, 7 দিঘির পার বলে ওটা, ওখানকার সবাই চিনে, খুব পপুলার একটা জায়গা, সবাই এখন চিনে। তো মারা যাওয়ার পরে ওখানে যদি লোকজন যেত ভাইয়া, এমন হয়েছে কারো মাথা মাটির মধ্যে পুঁতে ফেলছে, তো মারা গেছে, এরকম লাশ পাওয়া গেছে। পশু পাখি মারা গেছে, এরকম পাওয়া গেছে। তো এরপরে হয়েছে কি ভাইয়া, একদম পরিত্যক্ত অবস্থায় 1980 সালের দিকে বাড়িটা ভেঙে ফেলা হয়। ওখানে এখন আর তেমন বাড়িটারি নাই, ওই দিঘিগুলো ভরে আপনার করা হয়, ওখানে এখন জমি চাষ করা হয়। কিন্তু ভাই ওই যে গাছের কথা বলেছিল, ওই বোনটা মারা যাওয়ার পরে ওখানে একটা গাছ হয় এবং গাছের সাথে ছোট থাকা অবস্থায় গাছের একটা ছোট্ট পাথর হয়। এই গাছটা আস্তে আস্তে এখন বড় হচ্ছে। 2015 সালের দিকে ওরা দেখে আসছে গাছটা অনেক বড় হয়েছে এবং পাথরটা বাড়তে বাড়তে প্রায় 4-4.5 ফুট হয়ে গেছে। এটা হওয়ার পরে ওই গাছটা এবং যদি পাথরটা যদি কেউ সরাতে যায় তাহলে তার ক্ষতি হয়, এরকম হয়েছে। গাছের পাতা ছিললে তার ক্ষতি হয়, কাটতে গেলে তার ক্ষতি হয়। একবার একটা ছেলে ওই পাথরটা নোংরা করছিল, তো ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, ওর অনেক চিকিৎসা করা হয়, কয়েক মাস অসুস্থ ছিল, কবিরাজ ডাক্তার দেখায় এটাকে, পরে ছেলেটা সুস্থ হয়। এখনও গাছটা আছে ওখানে অ্যাভেলেবেল, যদি কেউ জানতে চায় ওখানে যেতে পারে। এই ছিল আমার ঘটনা ভাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সুজন। উনি বর্তমানে টঙ্গীতে থাকেন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আমদাবাদ গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার চাচাতো ভাইয়ের সাথে ঘটেছিল, যার নাম মতিন মিয়া। ঘটনাটি ঘটেছিল 2012 সালের দিকে। এই মতিন মিয়া এই ঘটনাটি বলতে কোনোভাবে ইচ্ছুক ছিলেন না। ঘটনাটি বললে নাকি তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, পরবর্তীতে উনি বলেছেন মতিন মিয়ার পরিবারে মতিন মিয়া সহ ছিলেন 5 জন। উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার রোজগার দিয়ে পরিবার চালাতে খুবই কষ্ট হয়। উনি বিভিন্ন ধরনের কাজ করতেন, ইটভাটার কাজ, মাছ ধরার কাজ, ট্রলি গাড়িতে হেলপারির কাজ। তো সময়টা ছিল বর্ষাকাল, নদীগুলোতে তখন পানি টই টই করছে। তো মতিন মিয়া এরকমই একটা যুগালি কাজ ধরেছিলেন আর কি। তো সেই কাজ শেষ করে বাড়িতে ফেরেন সন্ধ্যা 6টার দিকে। এসে দেখেন বাড়িতে রান্না করার মতো তেমন কিছু নাই। চাল আছে কিন্তু তরকারি কোনো ব্যবস্থা নাই। সারাটা দিন এই যোগালি কাজ করার পর, হাড় ভাঙা খাটুনি করার পর বাড়িতে এসে যখন খাবার মতো তেমন কিছু থাকে না, তখন কি মন মেজাজ কারো ভালো থাকে? মতিন মিয়ার তো মেজাজ গরম হয়ে যায়। রাগে গোস্বায় এই মতিন ভাই বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে চলে আসেন। ভেবেছেন যে যুগালি কাজের যিনি কন্ট্রাক্টর, তাকে পেলে কিছু টাকা চাইবেন, এটা দিয়ে বাজার থেকে কিছু কিনে খেয়ে নেবেন। সাথে সাথে এটাও ভাবছেন, আমি না হয় খেয়ে নিব, আমার বাড়ির অন্য সদস্যরা ওরা কি খাবে? মা বাবা, ভাই বোন, ছোট ভাই বোন যারা আছে তারা কি খাবে? তো ওই মতিন ভাই কি করছেন, বাজারে গিয়ে এদিক সেদিক ওই কন্ট্রাক্টরকে খুঁজতে লাগলেন, কিন্তু কন্ট্রাক্টরকে কোথাও পেলেন না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই বাজারে হাট হচ্ছে বুধবার, আর ওই বুধবার দিন শুধু ওই কন্ট্রাক্টর
যুগালী কাজের যারা থাকতেন বা অন্যান্য যারা থাকতেন তাদেরকে টাকা দিতেন, মানে সাপ্তাহিক ভিত্তিতে টাকা দিতেন, প্রতিদিন দিতেন না। এখন ওই দিন হাট বাজার তো ছিল, কিন্তু হাটবার ছিল না। হাট বাজার আছে কিন্তু হাটের দিনটা ওইটা না থাকার কারণে কন্ট্রাক্টর তো আসে নাই, আর ওই দিনটা তো বুধবার না। তখন চিন্তা করলেন যে হায় রে, আমি তো কন্ট্রাক্টরকে খুঁজতেছি, কন্ট্রাক্টর তো আজকে আসবে না। সে অন্য আর একটা হাটে গেছে, ওইখানে তার যে যুগালী আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য। এখন তো তাকে কোথায় পাই, কি আর করা, উপায় তো আর নাই। হঠাৎ করে মতিন ভাইয়ের মাথায় একটা চিন্তা আসে, তার ছোট বোনের হাজবেন্ডের একটা করা জাল আছে। করা জাল হলো মাছ ধরার এক রকমের ত্রিভুজ আকৃতির জাল। আপনারা এক ধরনের জাল দেখেছেন, বা এই টাইপের জাল নিয়ে কিন্তু অনেক গল্প বা ঘটনা আমরা শেয়ার করেছি। যেই জালটা পানির মধ্যে পাতা থাকে, উপরে একজন থাকে, উপরে দাঁড়ালে এক অংশ নিচে নেমে যায়, সামনের অংশ উপরে উঠে আসে। বাঁশ দিয়ে এটা তৈরি করা হয়। তো এগুলো তো বিভিন্ন রকমের নাম আছে, তো ওই এলাকায় এটাকে করা জাল বলে। উনি চিন্তা করেছেন যাই ওই করা জালের কাছে যাই, ওখান থেকে যদি কিছু মাছ টাছ পাই মাছ নিয়ে বাড়িতে যাব। ওইটা ছিল আবার বাজারের পেছনে, তবে পেছনে বললে ভুল হবে, বাজারের দক্ষিণ কোণায় ছিল শ্মশান। ওই শ্মশান থেকে কিছুটা পথ নৌকায় যাওয়ার পর ওই করা জালের ওই জায়গাটাতে যেতে হতো। তো নৌকা তো ছিলই ওইখানে। তখন মোটামুটি এশার আজান হয়ে গেছে। তো মতিন ভাই এই জালের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে, তাদেরই তো আত্মীয়, তো নৌকায় করে ওই মাছ ধরার জায়গাতে উনি যাবেন ওরকম চিন্তা করে বের হয়েছেন। যাওয়ার আগে এক খিলি পান মুখে দিয়ে পান চিবুতে চিবুতে রওনা দিয়েছেন। তো মতিন ভাই যখন শ্মশানের ঠিক কাছাকাছি আসেন তখনই দেখেন কি যেন একটা লাফালাফি করতেছে। ভালো করে খেয়াল করে দেখেন, আরে খুব সুন্দর সাদা ধবধবে একটা খরগোশ। খরগোশ বললে ভুল হবে, এটা খরগোশের বাচ্চা আর কি, শ্মশানের সামনের মাঠে লাফালাফি করছে। খরগোশের বাচ্চাটা তো অনেক সুন্দর ছিল। এইটা দেখে মতিন ভাই তো লোভ সামলাতে পারেন, উনি চিন্তা করছেন যে এইটাকে ধরে নিয়ে যাই। তো যেই ভাবনা সেই কাজ, ওই খরগোশের বাচ্চাটাকে ধরার জন্য মতিন ভাই ওই বাচ্চাটার সাথে লাফালাফি শুরু করছে। বলতে বাচ্চাটা একটা লাফ দেয়, সেও ধরে, কিন্তু বাচ্চাটাকে মানুষকে দেখে ভয় পেয়ে দৌড়ে চলে যাবে বিষয়টা এরকম না। তো খরগোশের বাচ্চা ধরা বা খরগোশ ধরা তো চারটিখানি কথা না। বড় খরগোশ বা ছোট খরগোশ যেটাই হোক, এরা যখন দৌড় দেয় তাদের দৌড়ের সাথে তো অনেক প্রাণীও সহজে পেরে ওঠে না। তবে মতিন ভাই খরগোশের বাচ্চাটাকে কয়েকবার ধরে ফেলেছে। উনি যখন দুই হাত দিয়ে খপ করে খরগোশের বাচ্চাটাকে ধরে ফেলেন, উনি দেখেন যে আরে হাতের ভিতরে বাচ্চাটা কই, বাচ্চা দেখে আর এক জায়গায় দাঁড়িয়ে লাফালাফি করতেছে। উনি আবার ওইটাকে ধরার চেষ্টা করেন। এরকম কয়েকবার হয়েছে। এদিকে কয়েকবার এরকম হওয়ার কারণে মেজাজ গেছে গরম হয়ে, চিন্তা করতেছেন যে এইটাকে ধরেই ছাড়বো, আজকে আর তোর রেহাই নাই রে। এরকম চিন্তা করে একটা পর্যায়ে খরগোশটাকে এমন ভাবে ধরছেন, প্রথমে ধরছেন ঘাড়ে ধরার পরে খরগোশের পেছনের দুই পা ধরে উঁচা করে ফেলছেন। বেশ চাপ দিয়ে খরগোশকে ধরছেন ঘাড়ে, আর দুই পা ধরছেন। আর উনি বলতেছেন যে তোর পিছনে যে সময় আমার ব্যয় হয়েছে রে, এই সময় আরো কিছু মাছ পাইতাম। বেটা অনেকক্ষণ আমাকে জ্বালাইছিস, এইবার বাড়িতে নিয়ে জবাই করে তোর হাড় মাংস আমি এই মজা করে চিবিয়ে চিবিয়ে খাবো। শুধু আমি খাবো না, আমার বাড়ির সবাইকে খাওয়াবো। তো খরগোশটা নিয়ে উনি আবার রাস্তার দিকে উঠে আসবেন। হঠাৎ করে দেখেন যে খরগোশের বাচ্চা তার হাতে নাই। মনে হলো কেউ একজন তার হাতে আঘাত করলো, যার কারণে খরগোশের বাচ্চাটা ছিটকে অনেক দূরে গিয়ে পড়লো। আর খরগোশটাও ছুটতে ছুটতে শ্মশানের পেছন দিকটাতে চলে আসলো। শ্মশানের পেছন দিকটাতে বেশ আবর্জনা ময়লার স্তূপ হয়ে আছে। ওই সাইডটাতে মানুষজন খুব একটা যাতায়াত করে না, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। শ্মশানটা কিন্তু পরিত্যক্ত কোনো শ্মশান ছিল না, এইটা চলমান একটা শ্মশান ছিল, যেটা এখনো চলমানই রয়েছে। তো শ্মশানের পেছন দিকটাতে হয়তো কি যে এই পোড়ানোর পর অনেক খড়ি টড়ি থাকে না, সেগুলো ফেলে দেওয়া হতো। আবার দেখা যেত যে ওইখানে আরেকটা অংশ আছে যে যেখানে কবর দেয়া হতো। কবর দেয়া বলতে কি, লাশের কিছু অংশ হয়তো ওইভাবে পড়ে নাই, খড়ি শেষ হয়ে গেছে আর খড়ির জোগাল
পাতি হয় নাই বা যোগানপাতি হয় নাই, তখন এগুলোকে মাটিতে দাফন করে দেওয়া হতো। তো ওই অংশটা আসলে সামনের অংশ থেকে পেছনের অংশটা বেশ অন্ধকার আর কি, জমাট বাঁধা অন্ধকার। তো মতিন ভাই দেখলেন যে ওই অন্ধকারের ভেতরে এখন ঢুকবো কিভাবে, আর ওখানে তো ঢুকলেও কিছু পাওয়া যাবে না। তো মতিন ভাই একরকম হতাশ হয়েই আবার ফেরত আসছিলেন, যেই কাজের জন্য আসছিলেন সেই কাজের দিকে যাওয়ার প্রস্তুতি নিলেন। তো মতিন ভাই এবার নৌকা নিয়ে সেই কড়া জালের দিকে যেতে লাগলেন। নৌকা চলেও আসছে অল্প সময়ের মধ্যে। আসার পর মতিন ভাই খেয়াল করেন আশেপাশে মনে হচ্ছে বেশ ঝড় উঠেছে। মতিন ভাই আরো দেখতে পেলেন যে এই ঝড় শুধু তার আশপাশ দিয়ে বয়ে যাচ্ছে। মতিন ভাই নৌকাতে ওঠার আগেও খেয়াল করেছেন আকাশ একদম পরিষ্কার, বৃষ্টি বা ঝড় হওয়ার কোনো সম্ভাবনাই নাই। মতিন ভাই বুঝতে পারলেন না যে কি হচ্ছে তার সাথে। মতিন ভাই এবার ভয় পেতে শুরু করলেন, আল্লাহর নাম নিচ্ছেন। এসবের মাঝেই এক পর্যায়ে তিনি তার গন্তব্যস্থানে পৌঁছে যান। জায়গাটা একদম নীরব, আশেপাশে কোনো মানুষজন নাই, বাজারটা বেশ খানিকটা দূরে, এদিকে মানুষজন খুব একটা আসা যাওয়া করে না। তো মতিন ভাই নৌকাটা বাঁশের সাথে বেঁধে সেই কড়া জালের মাচার উপর উঠলেন, হারিকেনটা জ্বালিয়ে দেন, জালটা পানিতে ছেড়ে দিলেন। কড়া জালের মাচাটা ছিল পানি থেকে 8-10 হাত উপরে, যেটা সচরাচর থাকে আর কি। তো মতিন ভাই জাল ছাড়ার 7-8 মিনিট পর টান দিয়েছেন। আসলে ওনার বেশি তো একটা সময় ছিল না, কিছু মাছ বাঁধলে সেই মাছগুলো বাড়িতে নিয়ে খাবেন আর কি। তো যখন ওই জাল টান দিয়েছেন, হঠাৎ করে দেখতে পেলেন গজার মাছের মতো বিশাল বড় দানব আকৃতির একটা মাছ জাল ছিঁড়ে বেরিয়ে গেল। এবার মতিন ভাই ভয়ের জায়গায় উনি এখন দুশ্চিন্তা করা শুরু করেছেন। তিনি চিন্তা করছেন যে আর একজনের জাল অনুমতি নিয়ে আসলাম যে কিছু সময় মাছ ধরবো, এখন জাল গেল ছিঁড়ে, আমি এখন কি জবাব দিব। তো যেই জায়গাতে উনি ছিলেন ওইটার বাম সাইডে ছিল বিশাল বড় একটা শেওড়া গাছ, ওটা মূলত নদীর একটা সাইডে ছিল আর কি। হঠাৎ করে উনি দেখতে পেলেন যে ওই শেওড়া গাছটা মনে হচ্ছে প্রচন্ড জোরে নড়াচড়া করছে, যে গাছটা কিনা 4জন মানুষ মিলেও হাত ছড়িয়ে দিয়ে বের পাবে না, এমন একটা সাইজের গাছ মনে হচ্ছে এখনই উপড়ে পড়ে যাবে। এসব দেখে মতিন ভাই খুব ভয় পেতে লাগলেন। এক পর্যায়ে মতিন ভাই ঠিক করলেন বাড়িতে চলে যাবেন, বেশ রাত হয়েছে, 11টা বেজে গেছে ইতোমধ্যে। তো মতিন ভাই ভাবলেন যে আর একটা টান দেই, জাল থেকে কিছু মাছ টাছ পাই কিনা। যেই না আর একটা টান দিবেন এমন সময় মনে হলো কে যেন প্রচন্ড জোরে মতিন ভাইয়ের পিঠে মেরেছে একটা থাপ্পড়। এক থাপ্পড় খেয়ে মতিন ভাই ওই মাথার উপর থেকে পানিতে পড়ে গেছেন। তো তড়িঘড়ি করে নৌকার একটা সাইড ধরে নৌকার উপর উঠে বসে বুঝতে পারলেন যে থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে। মতিন ভাই বুঝতে পারলেন এটা ভুতুরে থাপ্পড় রে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। উনি তাড়াতাড়ি করে জাল পানির উপর তুলে, ওই জালটা তো পানির নিচে ছিল, ওটা তো তুলে রাখতে হবে, কারণ যিনি মালিক ওটা তো উনি তুলে রেখেছিলেন, জালটা শুকানোর একটা ব্যাপার রয়েছে। তো উনি তাড়াতাড়ি ওই জালটাকে তুলে বেঁধে রাখার জন্য আবার উপরে উঠছেন। এবারও মতিন ভাই ধরাম করে একটা থাপ্পড় খেলেন পিঠের উপরে, আর ওই থাপ্পড়ের মতিন ভাই পানিতে পড়ে যান। এবারে থাপ্পড়টা বেশ জোরেই ছিল, আগের তুলনায় বেশ ব্যথা পেয়েছেন। উনি আবারও তড়িঘড়ি করে নৌকায় উঠলেন। 2টা থাপ্পড় খেয়ে মতিন ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, অতিরিক্ত ভয় পেয়ে গেছেন। এইবার থাপ্পড়ের যন্ত্রণা আর ভয় সব মিলিয়ে ওনার শরীরে উনি আর শক্তিই পাচ্ছেন না, সারা শরীর যেন ঝিনঝিন করছে। নৌকার উপর মতিন ভাই ঠিকমতো বসতেই পারছিলেন না, কোনো রকমে হাঁটু গেড়ে বসে নৌকা চালিয়ে শ্মশানের পিছন দিয়ে সেই আগের জায়গায় চলে আসেন। চালু চালু নৌকাটি বেঁধে মতিন ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু হেঁটে যাওয়ার মতো আসলে শক্তি ওনার শরীরে ওইভাবে ছিল না, সারা শরীর ঝিমঝিম করছে। বাড়ির কাছাকাছি এসে মতিন ভাইয়ের 2টা পা কাজ করা বন্ধ করে দিয়েছে। মতিন ভাইয়ের এখন যদিও বা ভয় নাই, কিন্তু থাপ্পড়ের যন্ত্রণায় তার শরীরকে আসলে আর উনি চালিয়ে নিতে পারছিলেন না। একটা পর্যায়ে অনেকটা হামাগুড়ি দিয়েই বাড়ির উঠোনে এসে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরের অংশটা যিনি এই যে ঘটনা পাঠিয়েছেন সুজন ভাই, উনি নিজের চোখেই দেখেছেন, ওনাদের চোখের সামনে ঘটেছে আর কি। তো উনি যখন জ্ঞান হারিয়ে ফেলেছেন, মতিন ভাইয়ের মা বাবা চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, বাড়ির সবাই ঘুম থেকে আসলে উঠে গেছেন, আর আশেপাশের লোকজনও চলে আসছেন। সুজন ভাই তখন বেশ ছোটই ছিলেন। তো রাত তখন প্রায় 1টা বাজে। এসে দেখেন যে মতিন ভাই সারা আসলে ধুলাবালি, মতিন ভাই মাটিতে পড়ে আছেন। মতিন ভাইকে ধরে মতিন ভাইয়ের মা বাবা কান্নাকাটি করছে। কিছু লোক এসে মতিন ভাইয়ের মা বাবাকে সরিয়ে মতিন ভাইকে নিয়ে টিউবওয়েলের নিচে তার মাথাটা রেখে টিউবওয়েল চাপ দিচ্ছেন যাতে মাথায় পানি পড়ে।
প্রায় 20 মিনিট ধরে এরকম পানি দেওয়া হলো, কিন্তু মতিন ভাইয়ের জ্ঞান ফিরছে না। এবার মতিন ভাইকে গোসল করিয়ে ঘরে আনা হলো। ওই অবস্থাতেই আনার পর একটা জিনিস দেখে সবাই অবাক হয়ে যায়। সেটা হচ্ছে, এই যে সুজন ভাই এটা দেখেছিলেন যে মতিন ভাইয়ের পিঠের উপরে 1 ইঞ্চি দূরে দূরে 2টা থাপ্পড়ের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে এবং 4টা করে আঙ্গুল লাল হয়ে ফুলে উঠেছে। মতিন ভাইয়ের পিঠে থাপ্পড়ের জায়গাটা দেখে সবাই আন্দাজ করতে পারলো এটা কোনো মানুষের কাজ না। তা যেরকম থাপ্পড় দিয়েছে 5 আঙ্গুল বসে যাওয়ার কথা, 4 আঙ্গুল কেন হলো? আর মতিন ভাইয়ের অবস্থা সামনে যে ভালো হবে না, এটা কিন্তু সুজন ভাইয়ের বাবা বুঝতে পেরেছেন। উনি তৎক্ষণাৎ ওনার বাসা থেকে সাইকেল নিয়ে 3 গ্রাম পরে এক কবিরাজের বাড়িতে চলে গেলেন। গিয়ে কবিরাজকে ডাকাডাকি শুরু করছেন। সেই কবিরাজ ওনার বাবার পূর্ব পরিচিত ছিল, তো ঘুমের ঘরেই বলছেন যে কে কে ডাকে। তখন ওনার বাবা বলেন যে, ওনার নাম বললেন, পরিচয় দিলেন, কিন্তু কবিরাজ বলেন যে রাতে কোনো কাজ করি না, সকালে আসেন। তখন ওর বাবা বলেন যে ভাই একটু বাইরে আসেন, একটা কথা বলি। কবিরাজ কিছুতেই বাইরে বের হবে না। কবিরাজের মনে ভয় আছে, অনেক সময় রাতের বেলা পিশাচ শ্রেণীর জিনেরা ডেকে বাইরে নিয়ে যায়, সে তো কিছুতেই আসতে চায় না। এদিকে ডাকাডাকির এক পর্যায়ে আশেপাশের যে ঘর বাড়ি ছিল সেখানকার মানুষ উঠে গেছে, তারাও বেশ বিরক্ত নিয়েই আসছেন যে ভাই কি হয়েছে, এত ডাকাডাকি করতেছেন কেন, আপনারা কি রাতে ঘুমাইতে দিবেন না নাকি? তখন ওই লোকগুলোকে মতিন ভাইয়ের বাবা, সুজন ভাইয়ের বাবা খুলে বলেন যে এই ব্যাপার, আমাদের গ্রামে আমার প্রতিবেশী মতিনের অবস্থা ভালো না, এই জন্য আসছি। তখন ওই লোকগুলো আবার কবিরাজকে ডাকা শুরু করছে, ওই কবিরাজ ওঠেন, মিয়া মানুষের উপকার করবেন, উপকার করেন, এখন ঘুমায় আছেন, তাড়াতাড়ি যান এদের সাথে। কবিরাজ তখন ঘরের ভিতর থেকে বলছে, না আমি রাতে কাজ করি না, আমার রাতের বেলা বাইরে যাওয়া নিষেধ, ওস্তাদের নিষেধ আছে, আমি কাজ করে ফেরত আসার সময় পথে কোনো সমস্যা হইলে এটার দায় তোমরা নিবা নাকি? লোকজন বলে যে আরে ভাই আসেন, বাইরে আসেন তো, যান একটু কষ্ট করে। তখন কবিরাজ বেশ বিরক্তি নিয়ে বাইরে আসেন, এসে দেখেন যে ওনারই পরিচিত লোক, উনি একটু ভয়ও পাচ্ছিলেন যে এটা কোনো ভূতেদের ফাঁদ কিনা। তো যাই হোক, একটা পর্যায়ে কবিরাজ রাজি হন, যেহেতু পরিচিত লোক আসছে, ওনারাও অনেক অনুরোধ করেন। তো সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে এই সুজন ভাইয়ের বাবা যতটুকু শরীরে শক্তি ছিল জোরে জোরে সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসেন। তখন রাত প্রায় 3টা বাজে। কবিরাজ এসে সরাসরি রোগী দেখতে চাইলেন, তখন কবিরাজকে সরাসরি ওই মতিন ভাইয়ের ঘরে নিয়ে যাওয়া হলো। মতিন ভাইয়ের পাশে বসে কবিরাজ বেশ কিছুক্ষণ রুকিয়া করলেন। অল্প কিছুক্ষণ পর মতিন ভাই শক্ত হয়ে কবিরাজের সামনে বসে গেল। চোখ দুটো খুলে আগুনের গোলার মতো মনে হচ্ছিল, চোখ দুটো লাল টকটকে। তখন মোটা গলায় মতিন ভাই বলে উঠলো, এই বেটা কবিরাজ, আমাকে কেন ডাকছিস? তোর তো সাহস কম না, তুই জানিস আমি কি করতে পারি? তোর আক্কেল নাই? কখন ডাকা লাগে, কি করতে হয়? এই রাত বিরেতে ডেকে নিয়ে আসছিস, আর একটু পর সকাল হবে, এখন তো ডাকা যাবে না, সকালে ডাকতি। আর তুই যে আমাকে ডাকলি, তুই জানিস এই মতিন মিয়া কি করছে? আমার ছেলের ঘাড়ে পায়ে ব্যথা দিছে। ওর তো বেঁচে থাকারই কথা না রে, ওরে যদি আমি 2টা থাপ্পড় না দিতাম তাহলে আমার অন্য আত্মীয় স্বজনরা ওকে ছিঁড়ে ফেলতো সাথে সাথে। আমি তো ওকে আরো বাঁচাইছি। ও আমার ছেলের গায়ে হাত দিছে। আমার ছেলে ওর সুরতে খেলা করতেছিল, হঠাৎ করে ও চলে আসছে ওইখানে, তখন ও খরগোশের সুরত ধরে। আর ও কি করছে, আমার ছেলের উপর দিয়ে হামলা করছে। তারপরে যখন কয়েকবার দেখলো যে এইটাকে ধরা যাচ্ছে না, ওর তো বোঝা উচিত ছিল, ও তো একদম বাচ্চা ছেলে না। ও বুঝতে পারছে যে কেন বারবার এটা ধরা যাচ্ছে না, তারপরেও ওইটাকে আঘাত দিয়ে ধরছে আর বলে কিনা আমার ছেলের হাড় মাংস চিবিয়ে খাবে। এত বড় সাহস, এত বড় সাহস ও কোথায় পেল? ওকে তো ছাড়বো না রে। তখন কবিরাজ বলে যে ভুল হয়ে গেছে, আসলে আপনার ছেলে ও তো বুঝতে পারে নাই যে এটা আসলে কি। তখন ওই জিন বলে, না এগুলো বললে হবে না, তোর এই যুক্তি তো আমি মানবো না, এটা তো খোঁড়া যুক্তি, এসব যুক্তি দিয়ে তো পার পাওয়া যাবে না। ও আমার ছেলেকে আঘাত করছে, আমার ছেলে ব্যথা পাইছে। তুই কি জানিস যে ওর এই স্পর্শের কারণে আমার ছেলের কত বড় ক্ষতি হবে? আমি তো মাফ করতে পারবো না। আর আমি মাফ করলেও আমার যারা সাঙ্গপাঙ্গ আছে
আমার ছেলেকে যারা ভালোবাসে, ও তো ছোট, ওরা তো এর প্রতিশোধ নেবে আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি হইলে। তখন আমি এই মতিনকে বাঁচাবো কিভাবে? বাঁচানোর তো কোনো উপায় নাই, ওই এমনি মরবে। তখন কবিরাজ বলে যে আসলে ভুল হয়ে গেছে, কি করতে হবে বলেন, আমরা সেটাই করব, তাও মতিনকে ছেড়ে দেন, ওর উপর থেকে আপনার প্রভাবটা কাটিয়ে দেন। তখন ওই জিন বলে ভেতর থেকে যে ওই যে শেওড়া গাছ, ওখানে আমরা 1500 বছর ধরে থাকি, আজ পর্যন্ত কোনো মানুষের আমরা ক্ষতি করি নাই, আর এ আসছে আমার ছেলের ক্ষতি করার জন্য। যাই হোক, যেটা হওয়ার তো হয়েছে, আমরা ওইরকম খারাপ জিন না। একটা কালো ষাঁড় গরু মতিন যাক আর যেই যাক ওই শেওড়া গাছের নিচে রেখে আসবে। তখন কবিরাজ বলে যে এরা তো দিন আনে দিন খায়, কালো ষাঁড় গরু কিনা টাকা পাবে কোথায়, অন্য কিছু নেন। তখন ওই জিনটা কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা যা, এখন একটা জিনিস চাইবো, এইটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না, একটা কালো পাঠা দিয়ে আসবি। তখন কবিরাজ উনি ঘাড় ঘুরিয়ে ওই মতিনের মা বাবা আর এই যে সুজন ভাই, ওনার সুজন ভাইয়ের বাবা তো নিয়ে আসছিল কবিরাজকে, তার দিকে তাকান। তখন সুজন ভাইয়ের বাবা মানে ইশারা দেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমরা রাজি। তখন কবিরাজ বলেন হ্যাঁ আমরা রাজি, আপনি চলে যান, আর কথা দেন ওর কোনো ক্ষতি করবে না, ওর জন্য কোনো ক্ষতি না হয় মতিনের। তখন ওই জিনটা বলে ঠিক আছে, ওর আর কোনো ক্ষতি হবে না, আমি আমার অনুগত যারা আছে তাদেরকে বলে দিব, কিন্তু ভবিষ্যতে যেন ওই এলাকায় আর কখনোই না যায়, তাহলে কিন্তু আমার এই কথা নাও থাকতে পারে। কারণ আমার ছেলেকে যারা আদর করে ভালোবাসে, ওদের তো এই বিষয়টা মনে পড়ে যাবে, তখন তোর একটা ক্ষতি হবে, ও যেন ওইদিকে আর না যায়। আর আমি যদি থাপ্পড় না দিতাম, ওর যে কি অবস্থা হতো তা তোরা কল্পনা করতে পারবি না, ওর লাশ তোরা খুঁজে পাইতি না। আমি ওই সময় থাপ্পড় দিয়ে অন্য জিনেদের হাত থেকে ওদেরকে আরো বাঁচাইছি, তা না হলে অনেক বড় ধরনের বিপদ হইতো। তো যাই হোক, এরপরে জিনটা বলে যে ফজর আজান দিয়ে দেবে, আমাকে যাইতে হবে। তো এরপর কবিরাজ হাতে এক গ্লাস পানি নেন, তার উপর কিছু দোয়া পড়েন। এই পানিটা যখন ওই মতিন মিয়ার শরীরে ছিটিয়ে দেন, মতিন মিয়া সেন্সলেস হয়ে পড়ে যায়। আর ওই সময় ধরাম করে একটা শব্দ হয় বাইরে, একটা করই গাছের বড় ডাল বাইরে ভেঙে পড়েছে। এটা কিন্তু শুকনো ডাল না, কাঁচা ডাল। তখন ওই কবিরাজ বলে যে এটাই হচ্ছে চিহ্ন, জিনটা চলে গেছে, ওরা আর তেমন কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, তবে ভবিষ্যতে ওকে খুব সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, ওই দিকে যেন না যায়। তো পরের দিনই একটি কালো পাঠা ওখানে দিয়ে আসা হয়। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। তবে ওই জিনটা বলে গিয়েছিল যে এই থাপ্পড়টা দিয়েছে, এই থাপ্পড়ে যেই ভয়ঙ্কর প্রভাবটা মতিন মিয়ার উপর পড়েছে, এইটা নতুন করে আর কিছু হবে না, সেই প্রভাবটা তুলে নেবে ওই জিনটা। তবে এইটা সারতে নাকি তার 6 মাসের মতো সময় লাগবে। 6 মাস একটা বিশেষ তেল, মানে পড়া তেল, যেটা কবিরাজ দিয়েছিল, সেই পড়া তেল মালিশ করতে হয়েছিল। আস্তে আস্তে মতিন ভাই সুস্থ হয়ে ওঠেন। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার জীবন থেকে নেওয়ার কিছু অভিজ্ঞতা শুরুতে যা হয়েছিল আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আমি আকাশ খান, আমি জেনারেল লাইন থেকে ইসলামের পথে এসেছি। ইসলামের পথে আসার অনেকদিন পর একটা মেয়ে জিনের সাথে আমার ধীরে ধীরে পরিচয় হয়। তারপর থেকে তাকে দেখে ভয় পেতাম। ফজরের নামাজ পড়ে কম্পিউটার প্রোগ্রামের প্র্যাকটিস করি আমি। তখন দুপুর হলে আমি চলে যাই আমার ডেলিভারির কাজে। সেদিন ছিল শুক্রবার। সাধারণত এই দিনে আমি কাজে যাই না, আর ইলেকট্রনিক্স ডিভাইস থেকে নিজেকে দূরে রাখি দেখে কোনো এক শুক্রবার বিকালে আসরের সালাত শেষ করে আমি হাঁটতে বের হই। সেদিন ইচ্ছে ছিল নদীর পাড়ে যাব। বিকেলে বেরিয়ে পড়লাম নদীর পাড়ে যাওয়ার জন্য। আমাদের এলাকা থেকে বেরিয়ে নদীর পাড়ের রাস্তায় উঠব, তখনই কেউ আমাকে বলছে, সামনে একজন বৃদ্ধ লোক তোমাকে ডাকবে, কিছু কথা বলবে, কথাগুলো শুনে সালাম দিয়ে চলে আসবে। এটা শুনে অবাক হলাম না। তাকে না দেখলেও সে কে আমি জানি। সে এখন আমার সামনে আর আসে না। সেদিন রাতে যখন বলছিলাম যে আমার কাছে আসবেন না, তারপর সে আর আমার কাছে আসেনি। এখন আসে কিন্তু সামনে আসে না।
অদৃশ্যভাবে আমার সাথে কথা বলে, কিন্তু বেশি একটা কথা বলে না। আমি জানতাম জিন জাতিরা মানুষের ভালো চায় না, তারা সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করতে চায়। দুইবার ভাবে না। বলতে গেলে আমি এখনো মনে মনে ভয় পাচ্ছিলাম। আমি সেই পথ ধরে নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিলাম। কিছু দূর পর যাওয়ার পর একজন বৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। সে মুখে কিছু না বললেও চোখ দিয়ে বলছিল, আমাকে ডাকছিল। আমি তাকে সালাম দেই। তিনি উত্তর দিয়ে বলে, আমি জানি বাবা তোমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। তোমার সাথে যে আছে সে কেন তোমার কাছে আসে, কোথা থেকে এসছে, এই সমস্ত কিছু আগামীকাল জানতে পারবে। আমি কিছু বলতে যাব, সে হাত উঁচু করে আমাকে থামিয়ে দেয়। বলে, এখন কিছু বলার দরকার নাই। তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর তুমি কাল পাবে। সাবধানে থাকো। ধরে নাও আজ একটা নতুন জীবনের মোড় নিতে যাবে। আমি সালাম দিয়ে আবারও নদীর পাড়ে যাওয়ার জন্য হাঁটা দিই। কিছু দূর যাওয়ার পর সেই বৃদ্ধ লোকটি আমাকে পেছনে ডাকলো, বাবা আকাশ। আমি পেছনে ফিরে তাকাতেই সে একদম পিছনের লাইনে দাঁড়িয়ে যায়। তার হাতে লাঠি ছিল। দেখতেও কেমন জানি অসুস্থ লাগছিল। সেই অবস্থায় এত তাড়াতাড়ি আমার পেছনে আসার কথা না। আমি হকচকে একটু পেছনে সরিয়ে আসি। আবারও দেখলাম সে একটা মুচকি হেসে বলল, আজ ওইদিকে আর যাও না, বাসায় ফিরে যাও। আর হ্যাঁ, যাওয়ার সময় পেছনে তাকাবা না। আমি ভয় পাচ্ছিলাম, ভয় পেয়ে গেছিলাম। তার কথা মতো আমি বাসার দিকে আবারও হাঁটতে লাগি। কিছু দূর যাওয়ার পর আমি ভাবলাম, লোকটা আমাকে পেছনে ফিরতে তাকাতে বারণ করলো কেন? নিষেধ করা জিনিসের সবার কিউরিসিটি থাকে, আমারও ব্যতিক্রম না। আমি তাকালাম পেছনে ফিরে দেখি সেই বৃদ্ধ লোকটা নাই সেখানে। তাই সেই বৃদ্ধ লোকের অবয়বের জায়গায় 8-9 ফুটওয়ালা আরো কয়েকজন লোক দাঁড়ানো, মুখে লম্বা লম্বা দাড়ি, সাদা আলখেল্লা পরা, এবং সবাই আমার দিকে তাকিয়ে একটু মুচকি ভাবে হাসছে। আমি সামনে ফিরে দ্রুত পা চালিয়ে বাসায় আসতে লাগলাম। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে অপেক্ষা করছিলাম তার জন্য, সেই বোরকা পরিহিত নারী অবয়বের জন্য। সে আসে না। যথারীতি এশার নামাজের সময় হলো। আমি নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করলাম, কিন্তু কুরআন তেলাওয়াতের সময়ও সে আসেনি। তাকে ভয় পেলেও আমার তার জন্য একবার দুইবার চিন্তা হচ্ছিল। কুরআন তেলাওয়াত শেষ করে যখন উঠে ফিরে তাকাবো, দেখি সে এসছে। তাকে দেখে এবার ভয় নয়, এই শান্তি কাজ করছিল আমার। সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কাল তুমি জানতে পারবে সে বৃদ্ধ লোকটি কে, আমি কে, কেন তোমার কাছে এসছি, আর কোথা থেকে এসছি। আগামীকাল যখন আমার ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবে, তার পরের দিন তোমাকে গ্রামে যেতে হবে, তোমার দাদার কবর জিয়ারত করতে হবে। আমি বললাম, কেন গ্রামে যাব কেন? সে বললাম তো, কাল সব জানবে। নিজের প্রতি খেয়ালটা রেখো, আল্লাহকে দেখো, আসছি। এই বলে সে চলে যায়। চোখের পলকে, আবার চোখের পলকে, তার মানে চোখের পলকে আসে, চোখের পলকে যায়। অদ্ভুত কেমন জানি সবকিছু। আমি ঘুমানোর আমল করে শুয়ে পড়ি। শুয়ে থেকে আমার মনে হচ্ছে আমার রুমে অনেকজন চলাফেরা করছে, কেউ এসছে। আমি লাইট জ্বালাই, কিন্তু কাউকে দেখতে পাই না। আমি লাইট জ্বালিয়ে আবারও শুয়ে পড়ি। এবার খেয়াল করলাম কেউ হয়তো তাকিয়ে আছে আমার দিকে। কেন হচ্ছে, কি হচ্ছে, তার সমস্ত উত্তর নাকি কাল পাবো, এই আশায় ঘুমিয়ে পড়ি। পরের দিন ফজরের সময় উঠে ফ্রেশ হয়ে ওযু করে নামাজ পড়তে গেলাম মসজিদে। অন্যান্য দিন যখন আমি ফজরের নামাজ পড়তে যাই, আমি একা যাই। ঘুমন্ত এলাকা, আমি একা হেঁটে হেঁটে মসজিদে যাই। কিন্তু আজ দেখছি ভিন্ন কিছু। আমার সামনে পেছনে ডানে বায়ে অনেক মানুষ, তাদের সবার পোশাক একই রকম। তারা একইভাবে নিচের দিকে তাকিয়ে আছে, একইভাবে হেঁটে যাচ্ছে। রাস্তার কুকুরগুলো দৌড়ে পালাচ্ছে, খেয়াল করলাম। এরা কারা, আর আমি বা কেন দেখছি এনাদের? এরকমটা ভাবছিলাম, আমার মুখে আল্লাহর জিকির চলছিল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ আমি এসবের সাথে অভ্যস্ত না। যাই হোক, মনে ভয় নিয়ে মসজিদের কাছাকাছি চলে আসি। আমি একটু দ্রুত হেঁটে তার পেছনে ফেলে আসি। এই যেহেতু মসজিদের কাছাকাছি এসেছি, তাই একটু পেছনে ফিরে দেখি কেউ নাই, সবকিছু নীরব। পেছনে তাকে মনেই হচ্ছিল না যে একসাথে অনেকগুলো মানুষ ছিল আমার পেছনে। এবার আমি কাঁপতে লাগলাম রীতিমতো। আমিও তো মানুষ, জীবনের প্রথম আমার সাথে এমন কিছু হলে আমি ভয় পাবই, এটা অস্বাভাবিক কিছু না। আমি জামাতে নামাজ শেষ করে আমার সাথে কিছুক্ষণ আগে যা হলো তা আমি ইমাম সাহেবকে জানাই। সে আমাকে কিছু ঝাড়ফুঁক করলো, বলল, এখন যেহেতু ফজরের পর তাই আর সমস্যা হবে না, তুমি নিশ্চিন্ত মনে বাসায় যাও। আমি বাসায় এসে
কুরআন তেলাওয়াত করি, যেটা আমি রেগুলার করছিলাম। কুরআন তেলাওয়াত করার পর যখন কম্পিউটারটা অন করব, সেই সময় সেই নারী জিনটা আমার সামনে আসে। বলে রাখি, আমি তার নাম তখনও জানতাম না, তাই তাকে নারী জিন বলছি। সে এসে আমাকে সালাম দিল, আমি উত্তর দিলাম। বলল, আপনি তো আমার মাহারাম কেউ নন, তাহলে আমার সামনে এভাবে এত ঘন ঘন আসা কি ঠিক? সে মুচকি হেসে বলল, আজ তোমাকে আমাদের ব্যাপারে সব বলবো, আর বলার পর তুমি আমাকে দেখতে পারবে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন দেখতে পারবো না? সে আবার মুচকি হেসে বলল, আমার কাজই এতটুকু, আজকের পর আমাকে আর তোমার দরকার হবে না, কিন্তু আমি আসবো তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, সামনে আসবো না। যদি তোমার কোনো বিপদ হচ্ছে, এমন কিছুর আশঙ্কা আমি করি, তাহলে আসবো আমি, আমাকে ডাকতে হবে না। আমি বললাম, বিপদ? কিসের বিপদ? সেই নারী জিন বলল, আগামীকাল গ্রামে যাওয়ার পর সব বুঝতে পারবে। আর হ্যাঁ, আমার নাম শামসুন নাহার, তুমি আমাকে নাহার বলে ডাকলেই আমি তোমার সামনে চলে আসব। আর গতকাল যে রাস্তায় বৃদ্ধ লোক দেখেছো, সে আমার ভাই, ওর নাম নূর। এই বলে একটু চুপ করে রইল। কিছুক্ষণ পর আবার আমাকে বলল, আজ একটু বেলা হলে তুমি গ্রামের উদ্দেশ্যে রওনা দাও। আমি এবার বিরক্ত হয়ে গেলাম, শুধু তোমার নামটাই তো বললে, কেন আমার কাছে আসো? তোমার ভাইয়ের সাথে আমার কেন দেখা হলো সেটা তো বললা না। আবারও সে মুচকি হেসে বলল, গ্রামে গিয়ে সব জানতে পারবে, এখন কিছু জানতে চাও না, কাপড় গোছাও, আমি আসি। আমি মাথা নিচু করে আচ্ছা বললাম এবং উঁচু করে তাকাতে কিছু বলতে যাব, দেখলাম যে সে চলে গেছে। আমি কাপড় গোছালাম আর অনলাইনে বাসের একটা টিকিট বুক করে রাখলাম সকাল 10টার। 9টা বাজার সাথে সাথে আমি বের হয়ে যাই। বাস কাউন্টারে পৌঁছাই ঠিক 9টা 41-এ। কাউন্টারের সামনে বসার অনেক জায়গা ছিল। একটা সিটে আমার ব্যাগ রেখে তার পাশে আর একটা সিটে আমি বসতেই বাসের একজন সুপারভাইজার এসে বলল, এত নম্বর কোচের যাত্রীরা আসেন, বাসে উঠে পড়েন। আমি বাসে উঠে আমার সিটে বসে পড়লাম। বাসে উঠলে আমার ঘুম পায়, আর সুপারভাইজারকে জানিয়ে রাখি জোহরের নামাজের সময় কোনো মসজিদের সামনে থামানো যায় কিনা। সুপারভাইজার বলছে আচ্ছা, এবং বলে তার স্থানে সে চলে যায়। আমি বাস ছাড়া কিছুক্ষণ পর ঘুমিয়ে যাই। ঘুম ভাঙে সুপারভাইজারের ডাকে, স্যার, ও স্যার, নামাজ পড়বেন না? আমি তড়িঘড়ি করে উঠলে বললাম, হ্যাঁ হ্যাঁ পড়বো তো। সুপারভাইজার বলল, ওই যে রাস্তার পাশে মসজিদ, ওখানে গিয়ে নামাজ পড়েন, আমরা আপনার জন্য ওয়েট করছি। আমি সুপারভাইজারকে ধন্যবাদ দিয়ে রাস্তা পার হয়ে নামাজ শেষ করে রাস্তা পার হতে যাব, ঠিক তখনই কেউ আমার হাত ধরে পেছনে হ্যাচকা টান দেয়। আমি পেছনে ফিরে দেখলাম নাহার আমার হাত ধরে টান দিয়েছে। সে আবারও মুচকি হাসলো, চোখ কোথায় ছিল তোমার? আমি না আসলে তো আল্লাহ না করো কিছু একটা হয়ে যেত। আমি তাকে কিছু বলতে যাব, তখনই বাসের সুপারভাইজার আমাকে বলল, স্যার কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, আসুন। এবার আমি রাস্তা ভালো করে দেখে শুনে পার হলাম আর বাসে উঠে নিজের সিটে বসে আবারও ঘুমিয়ে পড়লাম। গ্রামের প্রায় কাছাকাছি এসে ভাইকে কল দিলাম, বলে রাখলাম যে আমি চলে এসেছি। আমার ভাই আর ভাবি গ্রামে থাকে, আর আমি আব্বু আম্মুকে না জানিয়ে এখানে এসেছি। আসার কারণ আমার জানা ছিল না, আর তাদেরকেও মিথ্যা বলতে পারবো না ভেবে না জানিয়ে আসি। ভাইয়াকে কল করে বললাম, ভাইয়া আমি গ্রামের প্রায় কাছাকাছি, আর আমার অনেক ক্ষুধা পেয়েছে, কিছু রান্না করতে বলল। ভেবেছিলাম ভাইয়া অবাক হবে আর আমি কেন আসি তার কারণ জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু এমন কিছুই বললো না। শুধু বললো, আমি জানতাম তুই আসবি, সমস্যা নাই, রান্না করা আছে, শুধু গরম করলেই হবে, সুস্থ মতো বাড়ি আয়। আমি গ্রামে এসে বাস আমাকে নামিয়ে দিল। আমি গ্রামের একটা বাজার থেকে কিছু ফল নিলাম, ভাতিজির জন্য চিপস কিনলাম। আমি বাড়ি এসে ভাতিজিকে কিছুক্ষণ আদর করলাম, দেখলাম ভাবির ভালোই রান্না করেছে, আমি খেলাম। এইভাবে আমার 2টা দিন কাটে। এর মাঝে আমি ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমি যে আসবো তুমি কি জানতা? ভাইয়া বললো, আমি গতকাল স্বপ্নে দেখলাম কে একজন একজন মেয়ে কণ্ঠে আমাকে বলছে, তোমাদের সকল সমস্যা দূর হতে চলেছে, তোমার ছোট ভাই কাল গ্রামে আসবে। আমি সকালে নিছক স্বপ্ন ভেবে ভ্রুক্ষেপ করলাম না, কিন্তু তুই আসছিস শুনে আমরা স্বপ্নের কথা মনে পড়লো, তাই ভাবলাম ও তুই আসবি, এই জন্য হয়তো দেখতে পারি। 2 দিন পার হওয়ার পর কিছুই ভালো লাগছিল না। রাতের ঘরে বসে ফোন টিপছিলাম, ভাবির জোরে চিৎকার শুনতে পাই। তখন ভাইয়া বাড়িতে ছিল না। আমি রাতে তাড়াতাড়ি বের হয়ে দেখি ভাবি ভয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবিকে বললাম, কি হলো, চিৎকার দিলেন কেন? ভাবি ভয়ে বলল, সাপ, আবার ওই সাপ এসছে। বললাম, সাপ? কই সাপ? এটা তো কিচ্ছু নাই, তুমি ভুল দেখছো ভাবি।
বলে আরে ভুল মানুষ একবার দুইবার দেখে, অনেকবার দেখে, অনেকবার কি একটা সাপ দেখবে নাকি? আমি মনে মনে ভাবলাম আসলে কি সাপ নাকি অন্য কিছু। আমি ভাবিকে বুঝিয়ে অভয় দিলাম এবং রুমে পাঠালাম এবং আমার রুমে এসে নাহারকে ডাকলাম। সে আসলো, এসে আমাকে সালাম দেয়। আমি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম আমাদের বাড়িতে কি কোনো সমস্যা আছে, এবং সে বরাবর মতো মুচকি হেসে বললো না কোনো সমস্যা না, বরং সমস্যা থেকে তোমাদের বাড়ি হেফাজতে আছে। আমি বললাম মানে? নাহার বলল মানে তোমার ভাবি যেটাকে সাপ ভেবে ভয় পেয়েছে সেটা সাপ ছিল না। আমি বললাম তাহলে কি ছিল? নাহার বললেন আমার বাবা ছিল। বললাম মানে কি ভাই? বাবা কিছু তো বুঝতে পারছেন, একটু খুলে বলো। নাহার মুচকি হেসে বলে তুমি জানতে পারবে, তার আগে তোমার ভাইকে বলো কাল যাতে তোমার ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় 4 দিনের জন্য, তারপর জানতে পারবে। আমি বললাম কেন ভাবিকে বাপের বাড়ি পাঠাতে হবে? নাহার বলল তোমার ভাবি ভয় পাবে, যা বলছি তাই কর। আমি সেই রাতে ভাইয়াকে বললাম যাতে ভাবিকে 4 দিনের জন্য বাপের বাড়ি পাঠানো হয়। ভাই আমাকে বলল কেন রে, তোর ভাবি কিছু করছে? আমি বললাম না, ভাবি কিছু করে নাই, যা বলছি তাই করো না প্লিজ, আমি তোমাকে সব বলবো। ভাইয়া আচ্ছা বলে সম্মতি দেয়। পরের দিন ভাবি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যায়। সেদিন রাতে আমি এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। বাড়িতে আসি, ভাইয়া একটু লেট করে আসে এবং আমি পুরো বাড়িতে একা তখন। এই সময় কেউ আমাকে পুরুষ কণ্ঠে লম্বা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রচন্ড ভয় পাই আর ভয়ে সালামের উত্তর দেই। আমার ঘর বন্ধ ছিল, সেই বন্ধ ঘরের মধ্যেই দেখলাম প্রায় 7 থেকে 8 ফিট লম্বা সাদা দাড়ি ঝুলছে এমন একজন কেউ আমার সামনে আসে। সে বলল ভয় পেও না বাবা, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি যেখানে আছো সেখানে নির্ভয়ে স্থির হয়ে বসে পড়ো। এবং বসতে বসতে খেয়াল করলাম সেই রুমে আরো 3 জন এসে হাজির। তাদের মধ্যে নাহারও ছিল, বাকি 2 জন পুরুষ। আর যে সালাম দিল সে আমাকে বলল, আমি বললাম আপনারা আমার কাছ থেকে কি চান, আমার কার সাথে এসব কেন করছেন? তো ওখানের মধ্যে যে বৃদ্ধ দেখতে একদম বৃদ্ধ অবস্থা যে অবয়বটা ছিল সে আমার বললো যে আমি সালাউদ্দিন, ও হচ্ছে আমার ছেলে আলিম, আর ও আমার ভাই সাইফুদ্দিন। সে এবার একটু চুপ থেকে আবার বলল তোমার দাদার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, কখনো কারোর সাথে ঝগড়া করতো না, কেউ তাকে ঠকালে তার উত্তরে সে কিছু বলতো না, কিন্তু সেই সুযোগে তাকে অনেক মানুষ ঠকাতো। আর তার জন্য তোমার বড় দাদার ছেলে তোমার দাদা তোমার বড় দাদার সাথে প্রায় ঝগড়া লাগাতো। এবার আমাকে আমাদের এলাকার একটা জায়গার কথা বলল ওই জায়গায় তোমাদের আগে বাড়ি ছিল, তার পেছনে মাদ্রাসা ছিল, এখন আর নাই। তখন আমি সেখানে পড়তে আসতাম আর যাওয়া আসার মধ্যে তোমার বড় দাদাকে দেখতাম আর অবাক হতাম। তোমার বড় বাবা তেমন সুন্দর ছিল না, কিন্তু তার মন ছিল অনেক ভালো, নিয়মিত নামাজ পড়তো, কোরআন পড়তো, মানুষের সাথে ভালো ব্যবহার করত। এই বলে সে চুপ করে যায় আর আমি মাথা নিচু করে সমস্ত কথা শুনছিলাম মনোযোগ দিয়ে। তিনি চুপ করে গেল এই ভেবে তার দিকে তাকাতেই দেখি সে কাঁদছে। আমি মনে মনে ভাবলাম জিনরাও কাঁদে। যাই হোক, আমি শোনার আগ্রহ নিয়ে বললাম জি তারপর? তিনি সে আবার বললেন তোমার বড় আব্বার সামনে আমরা কখনো যাইনি, কিন্তু তার বিপদে আমরা ছুটে যেতাম। তখন তোমার বড় আব্বার ছেলে অর্থাৎ তোমার দাদার বিয়ে হয়। এতে তোমার বড় আব্বা এবং অনেক খুশি ছিলেন, কিন্তু সেই বিয়ের রাতেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এটা বলে তারা চুপ করে যায়। আমি বললাম কি হয়েছিল সেদিন, দয়া করে আমাকে বলবেন, আমি জানতে চাই। বৃদ্ধ অবয়বটা আবারও বলল তোমার দাদার বিয়ের পর যখন তোমার দাদিকে আনা হয় তোমাদের বাড়িতে, সেদিন রাতে নদীর পাড়ে তোমার বড় আব্বার লাশ পাওয়া যায় এবং নদীর পাড়ে একটা গাছের নিচে। আমরা জানতে পারিনি কি হলো আর কিভাবে হয়েছে। সেদিন আমি আর সাফি অনেক ভেঙে পড়ি, আমরা পারিনি, তাকে চেষ্টা করেছিলাম তাকে সাহায্য করতে, কিন্তু আমরা বুঝিনি, আমরা জানতে পারিনি। পরে আমরা জানতে পারি যে কি হয়েছিল সেদিন। তো আমি বললাম উত্তেজিত হয়ে কি হয়েছিল সেদিন, কারা আমার বড় আব্বাকে মেরেছে আর কেন মেরেছে বলেন আমাকে। সে আবার বলতে লাগলো তোমার বড় আব্বা বেশি খুশি হলে সে মাছ ধরে। সেদিন রাতে তোমার দাদিকে বাড়িতে আনার পর তোমার বড় আব্বা নদীর পাড়ে যায়। কেন যায় তা আমরা জানতে পারিনি, কিন্তু জানতে পারি তার মতো একজন ভালো মানুষকে এইভাবে নৃশংসভাবে মারল কিভাবে। ওর নাম ছিল আওস। আমরা সেদিনই ওকে এখানে শেষ করে দিই। তোমার বড় আব্বাকে মেরেছিল তার কারণ তোমার দাদার বিয়ে যার সাথে হয়েছিল, তার মানে তোমার দাদি, সেও আওস শয়তান তোমার দাদিকে পছন্দ করত। তোমার দাদি ছিল অনেক সুন্দরী, তোমার দাদিকে আওস নানাভাবে উত্ত্যক্ত করত।
আওস তোমার দাদির পরিবারকে হুমকি দিয়েছিল যে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে সে তাকে তাদের সবাইকে শেষ করে দিবে। তোমার দাদির পরিবার কোনো কবিরাজ না দেখিয়েই তোমার দাদার সাথে তার বিয়ে দিয়ে দেয় এবং চাইলে তোমার দাদাকেও মেরে ফেলতে পারতো, কিন্তু তোমার দাদার আশেপাশে আমরা ছিলাম তাই কিছু করতে পারিনি। কিন্তু তোমার বড় আব্বাকে একা পেয়ে এই বলে সে চুপ করে যায়। এবার সেই সাফি নামের জিন বলল, তারপর থেকে আমরা তোমার দাদা চারিপাশে থাকতে থাকি, কিন্তু তোমার বড় আব্বার মৃত্যুর পর তোমার দাদা কেমন জানি হয়ে যায়। তার ব্যবহার অনেক খারাপ হতে লাগে, নামাজ কালাম বাদ দিয়ে দেয়, জমি জমা বিক্রি করে নেশা করতে থাকে, নাপাক অবস্থায় থাকে। তাই আমরা তার কাছে যেতে পারতাম না। আমরা কখনো তোমার বড় আব্বা আর তোমার দাদার সামনে দেখা দেইনি, দূর থেকে দেখতাম। আবার তোমার বড় আব্বার মৃত্যুর পর ভেবেছিলাম তোমার দাদার সামনে গিয়ে তোমার দাদার সামনে বোঝাবো, কিন্তু তোমার দাদা নাপাক থাকতে বিধায় যাইনি তাদের সামনে, আমরা তাদের সামনে যাইনি। আমরা ভেবে নিলাম আমরা দূর থেকে তোমাদের পাহারা দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা আওসকে শেষ করে দিলেও আওসের বংশ তোমাদের ক্ষতি করতে পারে বলে আমরা থেকে গিয়েছিলাম, অপেক্ষা করছিলাম তোমার বড় আব্বার মতো কেউ তোমাদের বংশে আসলে তার সামনে আমরা প্রকাশ হব। এবার আর কোনো কথা নাই, সবাই চুপ করে গেল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার বড় আব্বা দেখতে কেমন ছিল? সালাউদ্দিন জিন বলল, তোমার মতো। আমি বললাম মানে? সে আবার বললো, হ্যাঁ অবিকল তোমার মতোই চেহারা ছিল, তোমার মতো স্বাস্থ্যবান, গায়ের রং চেহারার মিল একেবারে তোমার মতো, আর তোমার বড় ভাই হয়তো তোমার দাদার মতো। আমি সালাউদ্দিন জিনকে উদ্দেশ্য করে বললাম, আমাকে এখন কি করতে হবে আর আপনাকে আমি কি বলে ডাকবো? সেই বলল যে তুমি বড় দাদা বলে ডাকো, আর আমার ভাই সাফিউদ্দিনকে ছোট দাদা। আর সেদিন তুমি নদীর পাড়ে যাওয়ার সময় যে কয়েকজনকে দেখেছিলে তারা আমাদের বংশেরই লোক, যে বংশের জিন, তারা তোমার সেই ছোটবেলা থেকেই দেখছে তোমাকে, তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সব কিছু তারা দেখতো। মাঝে মাঝে আমিও যেতাম, কিন্তু তার সময় তারা সব সময় তোমার সাথেই থাকতো। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমি বললাম কি? যখন তোমার সাথে কেউ ঝগড়া করতো তুমি অনেক রেগে যেতে আর অনেক কিছু বলতে চাইতে কিন্তু বলতে পারতে না। আমি বললাম, হ্যাঁ আমি বলতে পারি না, এটা আমার সাথে অনেকবার হয়েছে, এমনকি এখনো হয়। আমি জানি না তখন আমার কি হয়ে যায় বা আমার মনের মধ্যে থাকে না। আর যখন কেউ আমাকে মারতে আসতো, তখন অপর ব্যক্তি আমার থেকে বেশি শক্তিশালী হলেও সে আমার সাথে পারতো না। আমি বুঝতাম না আমার সাথে এরকম কেন হয়। বড় দাদা বলল, তুমি যাদের নদীর পাড়ে যাওয়ার সময় দেখেছিলে তারাই তোমার সাথে থাকে, আর যখন কেউ তোমাকে মারতে আসতো তখন কেউ পারতো না তোমার সাথে, কারণ তোমার সাথে যারা থাকতো তারা হয়তো তোমাকে সেভাবে প্রস্তুত রাখতো অথবা তোমাকে সেরকমভাবে প্রোটেক্ট করতো। কিন্তু এবার তোমাকে নিজে থেকে প্রস্তুত হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তাই আমি বললাম, কিসের জন্য তৈরি করতে হবে? বড় দাদা ধীরে ধীরে বলল, সব বুঝে যাবে, আর তোমার দরকার হলে তোমার ছোট দাদাকে ডেকো, বিপদে আসবে। যদি তুমি বিপদ দেখো, তুমি এখন অনেক কাঁচা, তাই অনেক সময় লাগবে, প্রস্তুত হও, আমরা আসছি। আর কাল ফজরের নামাজ পড়ে তোমার দাদা আর বড় দাদার কবরটা জিয়ারত করতে হবে। আমি বললাম, দাদার কবরটা আমি চিনি, কিন্তু বড় আব্বার কবর কই আমি তো জানি না। উনি বলল যে তোমার দাদার কবরের পশ্চিম দিকে একটাই কবর আছে, সেটা এখন আর বোঝা যায় না, যদিও আগের মতো কিছুই নেই, কিন্তু তুমি গেলে ঠিকই জানতে পারবে। শুয়ে পড়ো, যাও, তোমার ভাইয়ের খেয়াল রেখো, তোমার বড় আব্বার কিছু ছাপ তার মাঝেও আছে, কিন্তু তাকে কিছু বলো না। এই বলে বড় দাদা ছোট দাদা নাহার চলে যায়। আজকের মতো এইখানেই। আমি ভৌতিকতার সাথে অনেকদিন যাবত আছি। আমি অনেকবার চেয়েছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ধাপে ধাপে শেয়ার করব, কিন্তু অনুমতি পাচ্ছিলাম না। নাহারকে ডেকে অনেক রিকোয়েস্ট করি, সে অনুমতি দেয় না। বড় দাদা ছোট দাদা তারাও দিবে না। আমিও ছেড়ে দেওয়ার পর পাত্র ছিলাম না, আমি খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছিলাম, মনে রেগেছিলাম। সব শেষে তারা আমাকে অনুমতি দেয়, তাই আমিও খুশি হয়ে বসে পড়ি লেখার জন্য। যেহেতু প্রথম লিখছি, তাই ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আমার ঘটনাটি আপনার কাছে ভয়েস রেকর্ডের মাধ্যমে পাঠাচ্ছি। রাজশাহীর এক অত্যন্ত গ্রামের মেয়ে ছিল রহিমা। প্রায় বয়স 25 বছর। তার স্বামী বিদেশে থাকতো, আর সে তার শাশুড়িকে নিয়ে গ্রামের একটি পুরাতন টিনের বাড়িতে থাকতো। শান্ত স্বভাবের মেয়ে হলেও খুব রাগী ছিল রহিমা। গ্রামের সবাই জানতো রেগে গেলে রহিমার সামনে কিছু বলা যায় না। ঘটনাটি শুরু হয় এক বর্ষার রাতে। সেদিন রাতে প্রায় 10:30।
বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, হালকা বাতাসে পাতঝাড়গুলো দুলছে। রহিমা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ দেখতে পেল একটি সাদা বিড়াল বারবার রান্নাঘরে ঢুকছে, মাছের দিকে তাকাচ্ছে। প্রথমে সে তাড়াতাড়ি তাড়িয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পর আবার বিড়ালটি ফিরে এলো। তৃতীয়বার যখন বিড়ালটি মাছের ঝুড়ির কাছে মুখ দিল, তখন রহিমা প্রচণ্ড রেগে গেল। হাতে থাকা ঝাড়ু দিয়ে আঘাত করলো, একবার, দুবার, তিনবার। বিড়ালটি বিকট শব্দ করে মাটিতে পড়ে গেল, তারপর আর নড়ল না। তার শাশুড়ি ছুটে এসে বলল, কি করলি রহিমা, প্রাণীটিকে মেরে ফেললি? রহিমা বিরক্ত গলায় বলল, মরলে মরুক, প্রতিদিন এসে জ্বালাতন করত। সেই রাতেই বিড়ালটি বাড়ির পিছনের কলা গাছের কাছে ফেলে দেওয়া হলো। কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হলো ভয়ানক সব ঘটনা। পরের দিন রাত, রহিমা ঘুমিয়েছিল। হঠাৎ মনে হলো কেউ তার পায়ে আঙ্গুলে কামড় দিয়েছে। চোখ খুলে দেখে বিছানার নিচে দুটো লাল চোখ জ্বলছে। সে হঠাৎ চিৎকার করে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই চোখ দুটো অদৃশ্য হয়ে গেল। সবাই ভাবলো হয়তো দুঃস্বপ্ন, কিন্তু পরের দিন সকালে তার পায়ের আঙ্গুলে সত্যিই কামড়ের দাগ পাওয়া গেল। এরপর থেকে প্রায় প্রতি রাতেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রান্নাঘরে হাঁড়ি পাতিল পড়ে যেত, ঘরের চালের উপর কেউ যেন দৌড়াতো, মাঝরাতে ম্যাও ম্যাও শব্দ ভেসে আসতো, কিন্তু বাইরে গিয়ে কোনো বিড়াল পাওয়া যেত না। এক রাতে রহিমা জানালার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তার চোখ আটকালো উঠানের দিকে। সে দেখতে পেল কলা গাছের পাশে বিশাল আকৃতির একটি সাদা বিড়াল বসে আছে। স্বাভাবিক বিড়ালের চেয়ে অত্যন্ত 5 গুণ বড়। তার চোখ দুটো লাল আগুনের মতন জ্বলছে, মুখের দুপাশে অস্বাভাবিক বড় দাঁত। রহিমা ভয় পেল, জানালা বন্ধ করে দিল। কিন্তু বন্ধ করার আগ মুহূর্তে সে দেখল বিড়ালটি ধীরে ধীরে দুই পা দাঁড়াতে শুরু করলো। তার অবয়ব মানুষের মতন লম্বা হয়ে যাচ্ছে। সেই রাতেই রহিমা অজ্ঞান হারিয়ে ফেলল। দিন যত যেতে লাগলো রহিমার অবস্থা তত খারাপ হতে লাগলো। সে প্রায় বলতো, ওটা আমাকে দেখছে, ওটা জানালার বাইরে বসে আছে, ওটা আমাকে ডাকছে। কেউ বিশ্বাস করতো না। একদিন দুপুরে গ্রামের কয়েকজন মহিলা বেড়াতে আসছিল ওদের বাসায়। হঠাৎ রহিমা রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। তার হাত থেকে রক্ত পড়ছে। সবার সামনে কাঁদতে কাঁদতে বলল, বিড়ালটা আবার কামড় দিয়েছে। কিন্তু আশেপাশে কোনো বিড়াল ছিল না। হাতে সত্যি নতুন কামড়ের দাগ ছিল। তারপর গ্রামে এক হুজুর ডাকা হলো। হুজুর বাড়িতে এসে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর বললেন, এখানে অস্বাভাবিক কিছু আছে। সেই রাতে তিনি বাড়িতেই থাকলেন। রাত প্রায় 2টা। হঠাৎ উঠান থেকে বিড়াল ডাকার শব্দ শোনা গেল। শব্দটা ছিল অস্বাভাবিক। হুজুর টর্চ নিয়ে বাহিরে বের হলো। আজ যা দেখলেন তা তিনি জীবনে ভুলতে পারেননি। উঠানের মাঝখানে একটি বিশাল সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। দেখতে বিড়ালের মতন, কিন্তু উচ্চতা প্রায় 7 ফুট। চোখ দুটো জ্বলন্ত কয়লার মতন। মুখ থেকে লম্বা জিহ্বা বের হয়ে আছে। হুজুর কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। মুহূর্তেই অবয়বটি বিকট চিৎকার করে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি। পরের কয়েক সপ্তাহ রহিমা আবার দুর্বল হয়ে পড়ল। রাতে ঘুমাতে পারত না। ঘুমালে স্বপ্নে সেই সাদা বিড়াল দেখত। কখনো দেখতো বিড়ালটি তার বিছানার পাশে বসে আছে, কখনো দেখতো ছাদের উপর উল্টে হয়ে ঝুলছে। একদিন গভীর রাতে হঠাৎ তার চিৎকার পুরো বাড়ি জেগে উঠল। ঘরে ঢুকে সবাই দেখলো রহিমা বিছানার কোনায় কুড়িয়ে বসে আছে, তার কাপা আঙ্গুল জানালার দিকে। সবাই তাকিয়ে দেখলো জানালার বাইরে সত্যি 2টি লাল চোখ জ্বলছে। কয়েক সেকেন্ড পর চোখ দুটি অন্ধকারে মিলিয়ে গেল। সকালে দেখা গেল জানালার কাঠে বড় বড় আঙ্গুলের আঁচড়ের দাগ।
যেন বিশাল কোনো প্রাণী নখ দিয়ে ঘুষেছে। এরপর গ্রামের বয়স্করা পরামর্শ দিল যে জায়গায় বিড়ালটিকে মেরে ফেলে দেওয়া হয়েছিল সেখানে দোয়া পড়ে মাটিতে চাপা দিতে। এই অনুযায়ী কয়েকজন মিলে কলাগাছের পাশে জায়গাটা খুঁড়ল। আর তখনই তারা অবাক হয়ে গেল। সেখানে কোনো হাড়গোড় ছিল না, বিড়ালের মৃতদেহর কোনো চিহ্ন ছিল না। মনে হচ্ছিল সেখানে কখনোই কিছু পুঁতে রাখা হয়নি। এই ঘটনার পর রহিমা বহুদিন পর্যন্ত মাঝরাতে ঘুম ভেঙে চিৎকার করে উঠত। সে দাবি করত জানালার বাইরে সেই বিশাল সাদা বিড়ালটি বসে আছে, তার দিকে তাকিয়ে থাকে আর ধীরে ধীরে দাঁত বের করে হাসে। গ্রামের মানুষ আজও বলে গভীর রাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে মাঝে মাঝে অদ্ভুত ম্যাও শব্দ শোনা যায়। আর কেউ কেউ শপথ করে বলেছে তারা কলাগাছের কাছে অস্বাভাবিক বড় একটি সাদা বিড়ালের ছায়া দেখেছে। রহিমা এখন আর সেই বাড়িতে থাকে না, কিন্তু সে এখনও বিশ্বাস করে সেদিন ঝাড়ু ডাকাতে যে সাদা বিড়ালটি মারা গিয়েছিল তার গল্প সেদিনই শেষ হয়নি, বরং সেদিন থেকে শুরু হয়েছে ভয়ঙ্কর অভিশাপে তার জীবনে।